সাইফা বিরক্তি নিয়ে মেঘকে জোরে একটা চিমটি কাটল। মেঘ আম্মুগো বলে একটা চিৎকার দিল। হঠাৎ মেঘের এরকম চিৎকারে সবাই হকচকিয়ে উঠে ওদের দিকে তাকালো। কিন্তু মেঘের সেদিকে খেয়াল নেই। মেঘ বুঝল ও স্বপ্ন দেখছে না, এটা সত্যি। ও অস্পষ্ট কণ্ঠে বলল, আহান হ ভাইয়া। মেঘ অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে ওনাদের তো আরো কয়েকদিন পর আসার কথা ছিল। বাংলাদেশ কবে আসলো? আর আমাকে কেউ কিছু জানালো না কেন? মেঘের ভাবনায় ছেদ ঘটিয়ে আহাদ খান জিজ্ঞেস করল, কি হলো মামনি, এভাবে চিৎকার দিলে কেন? অ্যানি প্রবলেম। মেঘ তাকিয়ে দেখল সবাই ওর দিকেই উৎসুক চোখে তাকিয়ে আছে। ও অনেকটা অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, নো প্রবলেম পাপা। আসিফ খান, আসলে মনে হলো হাতে একটা পিঁপড়া কামড় দিল। আসিফ খান হেসে দিয়ে বলল, তার জন্য এভাবে কেউ চিৎকার দেখ? আমরা তো খবরে গিয়েছিলাম। আসিফ খানের কথা শেষ হতেই হিয়ান বসা থেকে দাঁড়িয়ে হাসি মুখে মেঘের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? মেঘও এক হাত হিয়ানের পিঠে রেখে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? আর তোমরা দেশে কবে আসলে? আমাকে জানাওনি কেন? হিয়ান মেঘকে ছেড়ে দিয়ে ওর নাক টিপে বলল, আমিও খুব ভালো আছি। আজকে সকালে দেশে ব্যাক করেছি। আর আমরা যে ফিরে আসছি সেটা তোকে কেন কাউকে জানাইনি, সবাইকে সারপ্রাইজ দিয়েছি। মেঘ হিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আহানের দিকে তাকালো। আহান ওর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে মুচকি হাসি। মেঘ দেখল আহানের পাশে মিহির, আহির, ছাহির, উভি, আলিশা, রিয়ান, সারিকা বসে আছে। সোফার অপর পাশে ওর দুই মামা, বাবাই আর পাপা বসে আছে। মহিলারা সবাই কিচেনে রান্নায় ব্যস্ত। মেঘের বড় মামা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ মা, এখানে আমাদের পাশে এসে বসো। মেঘ উনাদের পাশে বসতে যাবে তার আগেই সাইফা মেঘের হাত ধরে বলল, বড় আব্বু, আপি তোমাদের সাথে পরে কথা বলবে। এখন আমার সাথে যাবে। আপির সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। ছাহির বসা থেকে উঠে দাঁড়িয়ে মেঘের আরেক হাত ধরে বলল, আপি তোর সাথে কোথাও যাবে না। আপি এখন আমাদের সাথে বসে গল্প করবে। সবাই হাসছে আর ওদের দুই ভাই বোনের কাণ্ড দেখছে। মেঘ অসহায় মুখ করে দুজনের দিকে তাকিয়ে আছে। এবার সারিকা উঠে এসে মেঘের যেই হাত সাইফা ধরেছে সেই হাত ধরে ছাহিরকে বলল, তুই আপির হাত ছাড় বলছি। আপির সাথে আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে। ছাহির ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, তোরা যে কি ইম্পর্টেন্ট কাজ করবি সেটা আমার ভালো করেই জানা আছে। এখন আপিকে উপরে নিয়ে গিয়ে আপিকে দিয়ে তোদের এই পেঁচার মতো মুখের আটা ময়দা মাখিয়ে শেওড়া গাছের পেতনি সাজবি। ছাহিরের কথায় সবাই হা হা করে হেসে দিল। সাইফা রেগে গিয়ে বলল, ছোট ছোটদের মতো থাকবে একদম, বড়দের কথায় নাক খলাবি না। ছাহির বলল, তুই আমাকে একদম ছোট বলবি না ওকে। আমি ক্লাস 9-এ পড়ি। আমার জন্য আমাদের স্কুলের কত মেয়েরা পাগল জানিস। মেঘ ছাহিরের কথায় হা করে ওর দিকে তাকিয়ে আছে। মনে মনে বলল, আল্লাহ, এই ছেলে বলে কি? এইটুকু পুচকে একটা ছেলে, তার জন্য নাকি আবার মেয়েরা পাগল ভাবা যায়। ছাহির আবার ব্যঙ্গ করে বলল, অবশ্য তোরা যতই আটা ময়দা মাখিস না কেন, কোনো লাভ নেই। তোদের ফেসের যা অবস্থা তাতে আটা ময়দায় কিছুই হবে না। প্লাস্টিক সার্জারি করতে হবে, না হলে জীবনেও তোদের কেউ বিয়ে করবে না। সাইফা সারিকা মেঘের হাত ছেড়ে দিয়ে রেগে চেঁচিয়ে দুজন একসাথে বলে, শাহিরের বাচ্চা। ব্যাস শুরু হয়ে গেল তিনজনের মারামারি। সাইফা আর সারিকা মিলে ইচ্ছে মতো ছাহিরকে মারছে। আর বেচারা ছাহির দুই বোনের মার খেয়ে নাজেহাল অবস্থা। সবাই ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আহির বসা থেকে উঠে এসে সারিকা সাইফার থেকে ছাহিরকে ছাড়িয়ে সিরিয়াস মুখ করে বলল, ছাহির ভেরি ব্যাড। এভাবে কেউ বলে? সবসময় সত্যি কথা বলতে হয় না জানিস না। মাঝে মাঝে শেওড়া গাছের পেতনিকেও বিশ্ব সুন্দরী বলতে হয়। বলি আহির আবার ফিক করে হেসে দিল। সাইফা আর সারিকা রাগে গোজগোজ করতে করতে উপরে ওদের রুমে চলে গেল। পিছনে পিছনে আলিশা আর মেঘও গেল। মেঘ আর আলিশা উপরে গিয়ে প্রথমে হিমার রুমে গেল। হিমার সাথে কিছুক্ষণ কথা বলল, এরপর বেবিকে কোলে নিয়ে দুজনে অনেকগুলো পিক তুলল। হিমার থেকে জানতে পারল হিমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি আর ফুপি শাশুড়িরা আসবে। তারা এই বাড়িতে বিকালের দিকে আসবে। তারপর রাতে এখানে থেকে কালকে সকালে হিমাকে আর বেবিকে নিয়ে হিমার শ্বশুর বাড়িতে চলে যাবে। মেঘ আর আলিশা আরও কিছুক্ষণ হিমার সাথে কথা বলে। সারিকা আর সাইফার রুমে গেল। গিয়ে দেখল দুই বোন মুখ ভার করে বসে আছে।
মেঘ আর আলিশা মিলে অনেক কষ্টে এটা ওটা বলে দুজনের রাগ ভাঙালো। মেঘ এক এক করে সাইফা আর সারিকাকে সাজিয়ে দিল। ওদের সাজাতে আলিশাও মেঘকে হেল্প করেছে। সারিকা সাইফা দুজনেই একদম একরকম সেজেছে। ওরা বেবি পিঙ্ক কালারের গাউন পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। হালকা মেকআপ করেছে, চুলগুলোর সামনের দিক থেকে পাফ করে পিছনে ছেড়ে দিয়েছে। সারিকার চুলগুলো একদম স্ট্রেট করা আর সাইফার চুলগুলো কারলো করা। দুই বোনকে দেখলে সহজে কেউ চিনতে পারবে না কে কোনটা। আলিশা নীল কালারের একটা সালোয়ার স্যুট পরেছে, সাথে নীল কালারের ম্যাচিং হিজাব। সারিকা সাইফার সাজা শেষ হলে চারজন মিলে কিছু পিক তুলল। তারপর চারজন নিচে চলে গেল। ওরা নিচে আসতেই মেঘের বড় মামি হন্তদন্ত হয়ে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, আলিশা মাহিমার ফুপি শাশুড়িরা কিন্তু অনেক স্ট্রিক্ট। ওনারা যদি তোমাকে উল্টো পাল্টা কিছু বলে তাহলে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিও মা। শুধু আজকের দিনটার জন্য। আলিশা আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মামনি, আমি জানি ওনারা কেমন। আমি এদিকের সবটা সামলে নেব। মেঘের বড় মামি একটু মুচকি হেসে আলিশার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সারিকা সাইফার দিকে তাকিয়ে বলল, তোরা দুইজন হিমার বিয়ের মতো এবার যদি কিছু করিস তাহলে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না। বলেই উনি কিচেনের দিকে চলে গেলেন। মেঘ সারিকা সাইফাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, হিমা আপির বিয়েতে তোরা কি করেছিলিস রে? সারিকা হাসতে হাসতে বলল, বেশি কিছু করিনি, শুধু রিয়ান ভাইয়ার দুই ফুপির খাবারের পেট খারাপের ঔষধ মিশিয়ে দিয়েছিলাম। পাক্কা 3 দিন ওনারা ওয়াশরুমে গেছে আর আসছে। মেঘ অবাক হয়ে বলল, কিন্তু কেন? সাইফা বিরক্তি নিয়ে বলল, আর বলো না, হিমা আপির ফুপি শাশুড়ি দুজন একদম রক্ষসী রানী কটকটির ডুপ্লিকেট। সবসময় বলবে মেয়েরা এটা করতে পারবে না ওটা করতে পারবে না, বাড়ির বউরা একসাথে খেতে পারবে না, উঁচু গলায় কথা বলতে পারবে না, মুখের উপরে জবাব দিতে পারবে না, ব্লা ব্লা ব্লা। বিরক্তিকর দুইজন মহিলা ওনাদের দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। মেঘ বলল, ছি বনু গুরুজনদের সম্পর্কে এভাবে বলতে নেই। সাইফা মুখ ভিঞ্চি দিয়ে বলল, খুহ, গুরুজন না গুরুজন। সন্ধ্যার দিকে মেহমানরা আসলেন। ওনারা প্রায় 15-16 জন। মেহমানরা আসতেই সবাই ওনাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে গেলেন। আলিশাও বড়দের সাথে সাথে সমানে কাজ করে যাচ্ছে। মেঘ মাঝে মাঝে টুকিটাকি হেল্প করছে। আহান, হিয়ান, রিয়ান, মিহির, আহির, ছাহির, অভিক, সারিকা, সাইফা ওরা সবাই মেহমানদের সাথে বসে গল্প করছে। হিমাও ওদের পাশে বেবিকে নিয়ে চুপচাপ বসে আছে। রিয়ানদের বাড়ি থেকে হিমার বেবির জন্য গোল্ড চেইন নিয়ে আসছে, সাথে আরও অনেক গিফট। মেঘ আর আলিশা মেহমানদের সাথে একবার দেখা করে কিচেনে ঢুকেছে, তারপর আর বের হয়নি। মেঘ আহানের সামনে অনেকবার পড়েছে, কিন্তু একবারও কথা বলেনি, ইগনোর করে চলে গেছে। সাভেন্টরা এসে ট্রেতে করে মেহমানদের জুস স্ন্যাক্স দিয়ে যাচ্ছে। নাস্তা খাওয়া শেষে মেহমানদের ফ্রেশ হওয়ার জন্য গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। রাত 10টার দিকে বাড়ির পুরুষেরা সবাই একসাথে ডিনার করল। বিপই বাজল মহিলারা ডিনার করার সময়। হিমার শ্বশুর বাড়ি থেকে যে মহিলারা আসলেন তারা সবাই বসলেন। সাথে হিমা, মেঘ, সারিকা, সাইফাও বসে পড়ল। মেঘের মা, মামনি, আহানের মা আর দুই মামি মেহমাদের সার্ভ করছে। সাথে আলিশাও ওনাদের হেল্প করছে। মেঘের বড় মামি আলিশাকে উদ্দেশ্য করে বলল, আলিশা মা, তোমাকে আমাদের হেল্প করতে হবে না, তুমিও খেতে বসে পড়। আলিশারও অনেক খিদে পেয়েছে, তাই ও আর অমত না করে একটা মুচকি হাসি দিয়ে খেতে বসে পড়ল। তখনই রিয়ানের এক ফুপি মেঘের বড় মামিকে উদ্দেশ্য করে বলল, আরে কি করছেন আপা, বাড়ির বউদের এত আহ্লাদ দিবেন না, তাহলে মাথায় উঠে নাচবে। আর তাছাড়া এই মেয়ে এখনো এই বাড়ির বউ হয়নি, তার আগেই হবু শ্বশুর বাড়িতে আসে। আজকালকার মেয়েদের লজ্জা বলতে কোনো জিনিসই নেই। ওনার কথা শুনে ড্রয়িং রুমের সবাই আলিশার দিকে তাকালো। আলিশার ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে। কিসের জন্য যে এখানে খেতে বসলো। আলিশা নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রতিক্রিয়ায় হাসি টেনে রিয়ানের ফুপিকে উদ্দেশ্য করে বলল, সরি ফুপি, আমার ভুল হয়ে গেছে। আপনারা খান, আমি মামনিদের সাথে খাবো। আর আমার এখন খিদেও পায়নি। মোনা খান, মীরা খান, মেঘের দুই মামি ওনারা ভীষণ রেগে গেছেন। কিন্তু মেহমান বলে কিছু বলতে পারছেন না। আহান, হিয়ান, রিয়ান, আহির, মিহির ওরা দাঁতে দাঁত চেপে নিজেদের রাগ কন্ট্রোল করছে। অভি মাথাটা নিচু করে রেখেছে, ওর আদরের বোনকে সবার সামনে এভাবে বলায় ওর খুব খারাপ লাগছে।
রিয়ানের মা চাচিরা মাথা নিচু করে রেখেছে, ননদকে কিছু বলতেও পারছে না। ওনারা জানেন এখন যদি রিয়ানের ফুফিকে কিছু বলেন তাহলে ওনারা এখানে সিন ক্রিয়েট করবে। মেঘ তাকিয়ে দেখল আলিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘ একবার একে একে সবার মুখের দিকে তাকালো। ভাবল হয়তো কেউই মহিলার কথার প্রতিবাদ করবে, কিন্তু না, সবাই চুপচাপ আছে, কেউ কিছুই বলছে না। মেঘর ভীষণ রাগ লাগছে, সাথে আলিশা কতটা অপমানিত হয়েছে সেটা ভেবে কান্নাও আসছে। মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর শক্ত গলায় বলল, আমার খিদে নেই, মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে, আই নিড রেস্ট। মেঘের কথায় সবাই ওর দিকে অবাক চোখে তাকালো। আলিশা মেঘকে শাসনের সুরে বলল, মেঘ চুপচাপ খেতে বসে পড়ো। সকালে ব্রেকফাস্ট করার পর থেকে তুমি সারাদিনে আর কিচ্ছু খাওনি, এখন কিছু না খেলে অসুস্থ হয়ে পড়বে। বললাম তো খিদে নেই। বলেই মেঘ হনহন করে উপরে চলে গেল। ওর পিছনে আলিশাও গেল। সারিকাও বসা থেকে দাঁড়িয়ে বলল, আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে, আমি পরে খাবো। বলেই ও অন্য কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ও মেঘদের পিছনে পিছনে চলে গেল। এবার সাইফাও বসা থেকে উঠে দাঁড়ালো। সাইফাকেও দাঁড়াতে দেখে মোনা খান ওকে জিজ্ঞেস করল, তোর কিসে প্রবলেম হচ্ছে, পেটে নাকি মাথায়? উদ্ধৃতি চিহ্ন। সাইফা ঝাঁচালো গলায় বলল, আমার আত্মসম্মানে প্রবলেম হচ্ছে। তারপর রিয়ানের ফুপির দিকে একবার রাগী চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলল, এখানে কিছু মানুষ আছে যাদের সাথে এক টেবিলে বসে খেতে আমার রুচিতে বাধে। বলেই সাইফা ওখান থেকে হনহন করে সিঁড়ির দিকে হাঁটা দিল। সিঁড়িতে উঠার আগে সোফায় বসে থাকা হিয়ানের দিকে একবার রাগী চোখে তাকালো। তারপর দৌড়ে উপরে চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে মেঘের বড় মামি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আবার মেহমানদের সার্ভ করায় মনোযোগ দিলেন। বাকিরা সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেল। আহানরা আরও কিছুক্ষণ সবার সাথে কথা বলল। তারপর আহান, হিয়ান, অভি, মিহির, আহির, রিয়ান, শাহির ওরা সবাই উপরে সাইফাদের রুমের সামনে চলে আসলো। এসে দেখল ওদের রুমের দরজাটা হালকা করে চাপিয়ে রাখা। ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। হিয়ান এক ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলল। দরজা খুলতেই যা দেখল তাতে ওরা সবাই চমকে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এমন কিছু দেখবে ভাবতেও পারেনি। আলিশা খাটের উপর গুটিসুটি মেরে শুয়ে, মুখে বালিশ চেপে রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘ খাটের আরেক পাশে বসে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নীরবে চোখ দিয়ে পানি পড়ছে। সারিকা সাইফা সোফার দুই মাথায় দুইজন বসে হাঁটুতে মুখ গুজে আছে। আলিশা তখন সবার সামনে নিজেকে সামলে নিলেও উপরে এসে রিয়ানের ফুপির কথাগুলো মনে করে কেঁদে দিয়েছিল। আলিশা ওর বাবা মায়ের ভাইয়ের সবার খুব আদরের। ওকে খাওয়া নিয়ে কখনো কেউ এভাবে বলেনি। শুধু খাওয়া কেন, ওর কোনো কিছু নিয়েই ওর বাড়ির লোকেরা এভাবে বলে না। ও যখন যা খুশি তাই করে। আলিশা নিজেও জানে রিয়ানের ফুপিরা অভদ্র টাইপের মহিলা, তাই ওনাদের কথা গায়ে মাখার কোনো মানে হয় না। কিন্তু তাও সবার মধ্যে বসে এভাবে খাবার নিয়ে কথা বলায় আলাশা ভীষণ লজ্জা পেয়েছে। তার চেয়েও ওর বেশি কষ্ট হয়েছে রিয়ানের প্রতিবাদ না করে চুপ থাকার বিষয়টা। রিয়ানদের বাড়ি থেকে মেহমান আসবে সেটা শুনে আলিশা প্রথমে এখানে আসতেই চায়নি। কিন্তু হিয়ান 4 বছর পর বাংলাদেশ এসেছে। এই জন্য নিজের মনের আর মস্তিষ্কের সাথে অনেক যুদ্ধ করে ওর প্রিয় মানুষটাকে এক পলক দেখার জন্য ছুটে এসেছে। ওর এখন রাগ, লজ্জা, অভিমান এই সব মিশে একাকার হয়ে অশ্রুকণার মাধ্যমে চোখ থেকে গড়িয়ে পড়ছে। আলিশাকে এভাবে কাঁদতে দেখে সারিকা, সাইফা, মেঘ ওর সাথে এতক্ষণ কেঁদেছে। ওরা তিনজনই আলিশাকে খুব ভালোবাসে, একদম আপন বোনের মতো। আলিশাও ওদের তিনজনকে সবসময় ছোট বোনদের মতো আগলে রাখে। দরজা খোলার শব্দে সারিকা, সাইফা হাঁটু থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো, দেখলো আহানরা দাঁড়িয়ে আছে। মেঘ চোখ খুলে সোজা হয়ে বসে আহানদের দিকে তাকালো। আলিশার কোনো ভাবান্তর হলো না। সে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আলিশাকে এভাবে কাঁদতে দেখে হিয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠল। ও আর কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে ঢুকে আলিশার হাত ধরে টেনে শোয়া থেকে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘরা বুঝল এখানে থাকা আর ওদের ঠিক হবে না, তাই রুমটা হালকা করে টেনে দিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। আহান আর চোখে তাকিয়ে মেঘকে দেখতে লাগলো। কান্না করার জন্য ফর্সা গাল আর নাকের ডগা একদম লাল হয়ে গেছে। সাদা মণিওয়ালা চোখ দুটো হালকা ফোলা। অতিরিক্ত কান্নার জন্য বারবার হেঁচকি দেওয়ায় গোলাপির ঠোঁটটা কেঁপে কেঁপে উঠছে।
চোখ মুখ থেকে যেন মায়া উপচে পড়ছে তার এই পিচ্ছি মায়াপুরীর। কোনো মেয়েকে কাঁদলেও যে এতটা সুন্দর লাগতে পারে সেটা জানা ছিল না আহানের। ওরা সবাই সাইফাদের রুম থেকে বের হয়ে হিয়ানের রুমে আসলো। কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ। মোনা খানের ডাকে আহান সহ সবাই দরজার দিকে তাকালো। দেখল মোনা খান আর মিলা রহমান রুমের ভিতরে এসেছেন। মোনা খান ব্যস্ত গলায় বললেন, মেঘ, সারিকা, সাইফা, খাবি চল। মেহমানদের খাওয়া হয়ে গেছে, এবার তোরাও খেয়ে নে। আলিশা কোথায়, ওকেও ডেকে নিয়ে আয়। মেঘ কাঠ কাঠ গলায় মোনা খানকে উদ্দেশ্য করে বলল, আমি খাবো না মামনি, আমার খিদে নেই, আমার খুব ঘুম পেয়েছে, কোন রুমে ঘুমাবো সেটা বলো। মোনা খান আদুরে গলায় বলল, এরকম করেন না আম্মুটা, রাতে না খেলে অসুস্থ হয়ে পড়বে, তাড়াতাড়ি খেতে চলো। মেঘ মাথা নিচু করে বলল, আমি ঘুমাবো। মোনা খান একটা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। উনি জানেন মেঘ যখন একবার বলেছে খাবে না তখন 1000 বার সাধলেও খাবে না। তাই উনি সারিকা সাইফার দিকে তাকিয়ে বললেন, তোরও কি ডিনার করবি না? সারিকা সাইফা দুইজনেই ডানে বামে মাথা নাড়াল, যার অর্থ না। মোনা খান ওদের কিছু বলতে যাবে তার আগেই আহান মোনা খানকে উদ্দেশ্য করে বলল, থাক মা, ওরা যখন খেতে চাইছেন না তখন আর জোর করো না। আমরা বাড়িতে যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যাব, ওরা বাড়িতে গিয়ে খেয়ে নিবে। মেঘ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আমরা কি কোথাও যাচ্ছি? মোনা খান বলল, হ্যাঁ, তুই, আহান, মিহির, আহির, সারিকা, সাইফাত, শাহির, কিয়ান, আলিশা, অভি, তোরা সবাই এখন আমাদের বাড়িতে যাবি। এখানে আজকে অনেক লোক, তোদের থাকতে কষ্ট হবে, শুধু তোদের এখানে থেকে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। মেঘ আর কিছুই বলল না। সত্যি বলতে ওরও এখানে থাকতে প্রচণ্ড বিরক্ত লাগছে। মনে হচ্ছে এখান থেকে চলে গেলেই বেঁচে যাবে। মোনা খান আর মিলা রহমান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। আসলে আহানদের বাড়িতে যাওয়ার প্ল্যানটা আহানের। বিকজ মেহমানদের সাথে রিয়ানের কয়েকটা কাজিনও আসছে। তাদের মধ্যে আহানদের বয়সী কয়েকটা ছেলেও আছে। তাই এই বাড়িতে পর্যাপ্ত রুম থাকা সত্ত্বেও আহান ওর মাকে এটা ওটা বলে বুঝিয়ে মেঘদের নিয়ে ওদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ পর ওরা সবাই আহানদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির ফ্রন্ট সিটে বসে ড্রাইভিং করছে আহান, ওর পাশের সিটে বসে আছে অভি। ওদের পিছনের সিটে হিয়ানের বুকে মুখ গুজে চুপচাপ বসে আছে আলিশা। আর চাহির ওদের পাশের সিটে বসে আহানের ফোন দিয়ে গেমস খেলছে। সবার পিছনের সিটে বসেছে মেঘ, সারিকা, সাইফা। আহির আর মিহির বাইক নিয়ে অনেক আগে বেরিয়েছে। ওরা দুজন আগে রেস্টুরেন্টে গিয়ে মেঘদের জন্য খাবার কিনবে, তারপর আহানদের বাড়িতে যাবে। খান ম্যানসন। মেঘ হঠাৎই ঘুমের মাঝে অনুভব করল ওর ভীষণ অস্বস্তি লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর মনে হচ্ছে কেউ ওর গলাটা জোরে চেপে ধরেছে। মেঘ ধরফিয়ে ঘুম থেকে উঠে বসে পড়ল। ও এক হাত নিজের বুকে রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এসির মধ্যেও শরীর দরদর করে ঘামছে। মেঘ অনুভব করল ওর পেটে ভীষণ ব্যথা করছে। সারা শরীর কেমন কাঁপছে, গলাটা শুকিয়ে গেছে। হঠাৎ এমন শরীর খারাপ হওয়ার কোনো কারণই বুঝতে পারল না। ভীষণ পানির পিপাসা পেয়েছে ওর, কিন্তু বিছানা থেকে নামার শক্তিটুকুও পাচ্ছে না। পাশে তাকিয়ে দেখল আলিশা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একবার ভাবল আলিশাকে ডেকে ঘুম থেকে তুলবে, আবার পরক্ষণেই ভাবল না থাক, সারাদিনে আপ্পির উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন আর ওকে ডাকা ঠিক হবে না। সারিকা সাইফাও পাশের রুমের দরজা আটকে ঘুমাচ্ছে, এত রাতে ওদের ডাকাও ঠিক হবে না। রুমের মধ্যে অনেক খুঁজলো কিন্তু কোথাও কোনো পানির ছিটে ফোটাও নেই। মেঘ আর কোনো উপায় না পেয়ে গায়ের ওড়নাটা কোনোরকম জড়িয়ে নিচের দিকে রওনা দিল। সারা বাড়িতে লাল নীল সবুজ রঙের ডিম লাইট জ্বলছে। ডিম লাইটের মৃদু আলোতে পুরো বাড়ি স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ির কাছে আসলো। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই দেখল ড্রয়িং রুমের আলো জ্বলছে। ও ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখল ড্রয়িং রুমের সোফায় বসে আহান, আহির আর মিহির ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। তিনজনের হাতে তিনটে ল্যাপটপ আর ওদের সামনের টেবিলে একগাদা ফাইল রাখা। আহান সিরিয়াস মুখ করে নিজের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে মিহির আর আহির কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। আর ওরা দুজন খুব মনোযোগ দিয়ে সেটা শুনছে আর নিজেদের হাতে থাকা ল্যাপটপে টাইপ করছে। দেখে বোঝা যাচ্ছে অফিসের কোনো জরুরি প্রজেক্ট রেডি করছে। মেঘ ওদের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আল্লাহ, তুমি এই মানুষরূপী আজব প্রাণীগুলোকে পৃথিবীতে কেন পাঠালে? এই মহাবিশ্বে এতগুলো গ্রহ উপগ্রহ আছে, সেখানে পাঠাতে পারলে না?
বিশেষ করে এই আহান খানেকে, এই ব্যাটা আস্ত একটা মানুষরূপী এলিয়নো, একে তো এলিয়নদের সাথেই ভালো মানায়। আমি তো নিশ্চিতের যদি ডি এল এ টেস্ট করা হয় তাহলে 99.9% এলিয়নদের সাথে মিলে যাবে। আরে ভাই, কোথায় 4 বছর পর নিজের দেশে এসেছিস, টানা 1 মাস খাবি ঘুমাবি আর বিশ্রাম নিবি। তা না করে এত রাত জেগে ওই খচ্চর দুটোকে কাজ গালাচ্ছে, এই দুটো বসে বসে গিলছে। যেসব কাজখোরের দল কোথাকার, এরা এত কাজ কিভাবে করে আল্লাহ জানে। তারপর আবার মনে মনে নিজেকে হাজারটা বকা দিয়ে বলল, ধ্যাত তেরি, আমি এসব কেন ভাবছি। ওরা বললায় যাক, তাতে আমার বাপের কি হুহ। মেঘ কথাগুলো ভাবতে ভাবতে ডাইনিংয়ের দিকে যেতে লাগলো। আহান, মিহির, আহির কারো পায়ের শব্দ পেয়ে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো, দেখলো মেঘ সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং রুমের দিকে যাচ্ছে। ওরা ভাবল মেঘ হয়তো পানি খেতে নিচে এসেছে, তাই মেঘকে কিছু জিজ্ঞেস না করে আবার নিজেদের কাজে মনোযোগ দিল। এই বাসার নিচতলার একদম মাঝখানে উপরে উঠার সিঁড়ি। তার একপাশে বিশাল বড় ড্রয়িং রুম আর তার পাশে একটা মিডিয়াম একটা স্টোররুম আর 2টা বেডরুম। আর সিঁড়ির আরেক পাশে বেশ অনেকটা জায়গা নিয়ে একটা ডাইনিং স্পেস, তার পাশে একটা বড় কিচেন আর 2টা ওয়াশরুম আর একটা বেডরুম। ডাইনিং রুমটা আর ড্রয়িং রুমটা একদম ওপেন স্পেসে। ড্রয়িং রুম থেকে স্পষ্ট ডাইনিং রুমটা দেখা যায়। মেঘ ডাইনিং রুমে ঢুকে ফ্রিজ খুলে ঠান্ডা পানির একটা বোতল নিয়ে চেয়ারে বসে বোতলের ঢাকনাটা খুলে ঢকঢক করে পুরো পানিটা শেষ করে ফেলল। কিন্তু খালি পেটে এতখানি পানি খেয়ে গা গুলিয়ে উঠল, কেমন বমি বমি পাচ্ছে। তাই বমি আটকানোর জন্য কিছুক্ষণ থম মেরে বসে রইল। ওর সারাদিনে কিছুই খাওয়া হয়নি। সকালে ব্রেকফাস্টে শুধু 2টা ব্রেড আর একটু ফ্রুট জ্যাম খেয়েছিল। রাতে এখানে আসার পর আহির আর মিহির রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি এনেছিল, কারণ চিকেন বিরিয়ানি আলিশা, মেঘ, সারিকা, সাইফা ওদের 4জনেরই খুব ফেভারিট। কিন্তু মেঘের মন খারাপ থাকায় ও রাতে কিছুই খায়নি। সবাই ওকে অনেকবার খেতে বলেছে কিন্তু ও না খেয়ে উপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ অনুভব করলো পানি খাওয়ার পর ওর পেটে ব্যথাটা আগের থেকে আরো বেড়ে গেছে। ও ভাবলো হয়তো এতখানি ঠান্ডা পানি খেয়েছে তাই পেটে ব্যথাটা বেড়ে গেছে। এখন একটু নর্মাল পানি খেলেই সবটা ঠিক হয়ে যাবে। তাই ও নিজের হাত দিয়ে পেটটা শক্ত করে চেপে ধরে টেবিলের উপরে থাকা নর্মাল পানির জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে খেয়ে নিল। কিন্তু পেটের ব্যথাটা তো কমলই না, উল্টে ভীষণ বমি পাচ্ছে। মেঘ এক হাতে পেট চেপে ধরে আরেক হাত নিজের মুখে রেখে ফুপিয়ে কেঁদে উঠল। আহান, আহির, মিহির এতক্ষণ খুব মনোযোগ দিয়ে নিজেদের কাজ করছিল। মেঘের কান্নার শব্দে 3জনই চমকে ডাইনিংয়ের দিকে তাকালো। দেখলো মেঘ এক হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওরা 3জনই বসা থেকে উঠে তড়িঘড়ি করে ডাইনিংয়ের দিকে আসতে লাগলো। মেঘ ওভাবেই পেট আর মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। আহান, আহির, মিহির মেঘের পিছন পিছন গিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালো। ওয়াশরুমের দরজাটা একদম খোলা। মেঘ এক হাতে পেট চেপে ধরে বমি করছে। পেটে কোনো খাবার না থাকায় শুধু মুখ দিয়ে শুধু পানি পড়ছে। ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করছে। আহান দ্রুত নিজের ট্রাউজারটা উপরে ফোল্ড করে ওয়াশরুমের ভিতরে ঢুকল। এক হাত দিয়ে মেঘের কোমর ধরে আরেক হাত কপালে রাখল। বমি করতে করতে মেঘ একসময় ফুটবল হয়ে আহানের গায়ে ঢলে পড়ল। আহানও এক হাত দিয়ে মেঘের কোমর শক্ত করে ধরে মেঘকে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। তারপর ট্যাপ ছেড়ে মেঘের চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ওকে কোলে তুলে বাইরে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে ওকে খুব সাবধানে সোফায় বসিয়ে নিজেও ওর পাশে বসলো। ওদের পিছনে পিছনে আহির আর মিহির আসলো। 3জনের চোখে মুখে স্পষ্ট চিন্তা ও ভয়ের ছাপ। আহির মেঘের আরেক পাশে বসে ওর গালে কপালে হাত ছোঁয়ালো, তারপর চিন্তিত ভঙ্গিতে বলল, ওর গায়ে জ্বর উঠলে এভাবে হঠাৎ করে বমি করে। কিন্তু এখন শরীরের টেম্পারেচার তো নর্মালি আছে। মনে তো হচ্ছে না ওর গায়ে জ্বর উঠেছে, তাহলে এভাবে হঠাৎ বমি হওয়ার কারণ কি? মিহির রাগী গলায় বলল, জ্বরের জন্য বমিটা হয়নি, রাতে না খাওয়ার কারণে হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। মেঘ সোফার সাথে হেলান দিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এই মুহূর্তে বড্ড ক্লান্ত ও খুব খিদেও পেয়েছে। কিন্তু মুখ ফুটে যে কিছু খেতে চাইবে শরীরে সেই শক্তিটুকুও নেই। পেটে এখনো হালকা হালকা ব্যথা করছে, তাই এখনো এক হাতে পেট চেপে ধরে রেখেছে। আহান মেঘের পাশে বসে একদম শান্ত ভঙ্গিতে মেঘকে পর্যবেক্ষণ করছে। একধানে শুধু মেঘের ফুটবল, ক্লান্ত, বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা যেন আস্ত একটা মায়াপরী, একবার কেউ এর দিকে তাকালে সহজে চোখ ফেরাতেই পারবে না।
চোখ, নাক, ঠোঁট, গাল সবকিছুই আল্লাহ খুব যত্ন করে অনেক সময় নিয়ে আর্ট করে হয়তো নিজের হাতে বানিয়েছেন। মাঝে মাঝে আহানের এটা ভেবে হাসি পায় এই মেয়েটাকে কেউ একজন পছন্দ হয়নি বলে বিয়ে ভেঙে দিয়েছিল। এটা নিতান্তই একটা হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই না। অবশ্য আল্লাহ যা করেন সবসময় মানুষের ভালোর জন্যই করেন। যদি আবিরের সাথে মেঘের বিয়েটা না ভাঙত তাহলে ও মেঘকে কিভাবে পেত? ঠিক এই একটা কারণের জন্য আবির আর জেরিন মেঘের সাথে এত অন্যায় করার পরও বাঁচিয়ে রেখেছে। নয়তো এতদিনে বিশ্বাসঘাতক দুইটার কি করতো সেটাও নিজেও জানে না। প্রায় 4 বছর পর আহান আজকে মেঘকে দেখল। এই 4 বছরে আহান একবারের জন্য মেঘের চেহারা দেখেনি, আর না শুনেছে ওর কণ্ঠস্বর। হিমা, কিয়ান, অভি, রিয়ান ওদের সাথে প্রায়ই মেঘ ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। কিন্তু আহানের সাথে ভিডিও কল তো দূরের কথা, কখনো নর্মাল ফোন কল অব্দি দেয়নি, ইনফ্যাক্ট একটা মেসেজ পর্যন্ত কখনো করেনি। আহানের এই বিষয়টা খুব খারাপ লাগলেও ওর কিছুই করার ছিল না। সবাই তো ওকে এই একটা শর্তই দিয়েছিল যে ও মেঘকে তখনই পাবে যখন মেঘের থেকে দূরে থাকবে। এখন কেউ ওর থেকে মেঘকে কেড়ে নিতে পারবে না। ওর মেঘ পরীকে ও নিজের করে ছাড়বে, সেটা কারো ভালো লাগুক বা না লাগুক। এইসবই ভাবছিল তখনই মেঘের রাতে না খাওয়ার কথাটা শুনে ওর মেজাজটা খারাপ হয়ে গেল। আহান রাগী গলায় মেঘকে জিজ্ঞেস করল, তুমি রাতে কিছু খাওনি? মেঘ মাথা নিচু করে ভয়ে ভয়ে ডানে বামে না সূচক মাথা নাড়াল। আহান এবার ভীষণ রেগে গেল ও চেঁচিয়ে বলল, ওয়াও, সেটা আবার আপনি মাথা নেড়ে বলছেন? তার মানে আপনি আজকে সারাদিন কিছুই খাননি? ইচ্ছে তো করছে চড়িয়ে তোর গালটা লাল করে দেই। আরে নিজের ভালো তো পাগলেও বোঝে। তুই কোথাকার ছাগল রে? তুই জানিস না টাইম টু টাইম না খেলে তোর ব্লাড প্রেশার লো হয়ে যায়, অসুস্থ হয়ে পড়িস। আহানকে এভাবে রেগে কথা বলতে দেখে মেঘ ভীষণ ভয় পেয়ে যায়। ও ভয়ে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আহির নিজের এক হাত মেঘের মাথায় রেখে হাত বুলিয়ে দিতে দিতে আহানকে উদ্দেশ্য করে বলে, প্লিজ ব্রো, এবার থামো, মেঘ ভয় পাচ্ছে। আহান তাকিয়ে দেখল মেঘ গুটিসুটি হয়ে আহিরকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ বুজে আছে। আহান ভাবল এখন ওকে বেশি কিছু বলা ঠিক হবে না। একে তো অসুস্থ, তার উপর আবার এই মেয়ে বেশি ভয় পেলেই অজ্ঞান হয়ে যায়। এখন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে একটা সাইড এফেক্ট হতে পারে। আহান জোরে জোরে দুইটা লম্বা শ্বাস নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করল। তারপর বসা থেকে উঠে গিয়ে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এলো। বক্স খুলে একটু নাড়াচাড়া করে কয়েকটা ওষুধের পাতা বের করলো। সেখানে থেকে দুইটা ঔষধ ভেঙে মিহিরের হাতে দিয়ে বলল, এই দুইটা এক্ষুনি ওকে খাইয়ে দে, এতে বমি আর পেটে ব্যথাটা কমে যাবে যাবে। আর বাকিগুলো খাবার খাওয়ার পর। মিহির ডাইনিং টেবিলে থেকে এক গ্লাস পানি এনে মেঘের সামনে ঔষধ আর পানির গ্লাস ধরে বলল, চুপচাপ ভালো মেয়ের মতো ঔষধটা খেয়ে নে, একদম খার তোত্তারামি করবি না। মেঘ আহিরের বুক থেকে মাথাটা উঠিয়ে একবার ঔষধের দিকে তাকালো। তারপর মিহিরের দিকে অসহায় চোখে তাকিয়ে কাদো কাদো গলায় বলল, আমি ঔষধ খাবো না, দেখেই কেমন গাটা গুলিয়ে উঠছে, খেলে নিশ্চিত আবার বমি পাবে। আহির আদুরে গলায় বলল, সোনা বনুটা আমার, প্লিজ ঔষধটা খেয়ে নে, না হলে আবার শরীরটা খারাপ করবে। মেঘ বিরক্তি নিয়ে ভাঙা গলায় বলল, তোমরা জানো না, আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। আর তাছাড়া আহান ভাইয়া তো ডক্টর না, ইনফ্যাক্ট ওনার ওষুধ সম্পর্কেও তো মনে হয় না কোনো ধারণা আছে। তাহলে আমি ওনার দেওয়া ওষুধ কেন খাবো? ওই ওষুধগুলো খেলে যদি আমার শরীর আরো খারাপ হয়ে যায়। মেঘের কথা শুনে আহির আর মিহির আর চোখে আহানের দিকে তাকালো। আহান চোখ ছোট ছোট করে মেঘের দিকে তাকিয়ে আছে। মিহির মৃদু ধমক দিয়ে বলল, শাট আপ, উল্টোপাল্টা কথা না বলে ঔষধটা খেয়ে নে। মেঘ জেদ্দি গলায় বলল, বললাম না খাবো না। একবার যখন বলেছি খাবো না তার মানে কিছুতেই খাবো না। আহান গিয়ে মিহিরের হাত থেকে ঔষধ নিয়ে নিল। এরপর মেঘের পাশে বসে এক হাত দিয়ে মেঘের গাল জোরে চেপে ধরে ঔষধগুলো মুখে পুরে দিয়ে পানি খাইয়ে ওর মুখটা চেপে ধরল। মেঘ আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ঔষধটা খেলে নিল। ঔষধটা খাইয়ে আহান একটা ডন্ট কেয়ার ভাব নিয়ে কিচেনে চলে গেল। আর মেঘ রাগী চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে একগাদা বকা দিল। কিছুক্ষণ পর আহান কিচেন থেকে খাবার গরম করে প্লেটে করে নিয়ে এসে আহিরের হাতে ধরিয়ে দিয়ে সোফার একপাশে বসে ফোন স্ক্রোল করতে লাগলো। আহির ভাত মেখে মেঘেকে খাইয়ে দিল। মেঘ চুপচাপ ভদ্র মেয়ের মতো সবটা খেয়ে নিল।
খাওয়ার শেষে ঔষধটাও খেয়ে নিল। এবার আর ওকে জোর করতে হয়নি, আহানের ভয় নিজের ইচ্ছেতেই খেয়ে নিয়েছে। খাওয়ার শেষে মিহির মেঘকে কোলে করে রুমে শুইয়ে দিয়ে নিচে এসে আবার তিনজন নিজেদের কাজে মনোযোগ দিল। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করল। মেঘ এখন একদম সুস্থ হয়ে গেছে। পেটে ব্যথা, বমি বমি ভাব, উইকনেস কিছুই নেই। ঔষধগুলো দারুণ কাজ দিয়েছে। মনে মনে আহানের প্রতি কৃতজ্ঞ থাকলেও মুখে সেটা প্রকাশ করল না। ব্রেকফাস্ট করার পর মিহির, আহির আর আহান অফিসে চলে গেল। বাকিরা সবাই হিয়ানদের বাড়িতে আসলো। মেঘদের সারাদিনটা অনেক হইহুল্লোড় আর মজায় কাটল। দুপুরে লাঞ্চ করার পর হিমাকে নিয়ে ওর শ্বশুর বাড়ির লোকেরা সবাই চলে গেল। ওনারা যাওয়ার পর বাকিরাও সবাই আস্তে আস্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আহান, আহির, মিহির ওদেরকে দুপুরে হিয়ান ফোন করেছিল লাঞ্চে খেতে আসার জন্য। কিন্তু ওরা জানালো ওরা আসতে পারবে না, একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আছে। রাতে ঘুমানোর জন্য মেঘ নিজের বিছানা ঠিক করছিল। মিহির এসে দরজায় হালকা নক করে বলল, আসবো। মেঘ বালিশ ঠিক করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ আসো। তোর শরীরের অবস্থা এখন কেমন? সারাদিনে একবারও পেটে ব্যথা, বমি হয়েছে? মেঘ কাজ শেষ করে স্থির হয়ে বসে বলল, না, নাও আই অ্যাম অ্যাবসোলুটলি ফিট অ্যান্ড ফাইন। মেঘের কথা বলতে বলতে চোখ চায় মিহিরের হাতে থাকা একটি মিডিয়াম সাইজের লাগেজের উপর। মেঘ ব্রু কুচকে জিজ্ঞেস করে, ভাইয়া এত রাতে তুই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি কোথাও যাচ্ছি না। এটা তোর জন্য আহান ভাইয়া ইউ কে থেকে নিয়ে আসছে। মেঘ কিছুক্ষণ চোখ বড় বড় করে লাগেজটার দিকে তাকিয়ে রইল। তারপর হি হি করে হেসে দিল। হাসতে হাসতে মিহিরের দিকে তাকিয়ে বলল, যেমন আহান ভাইয়া তেমন ওনার গিফট, গাজাখোর মার্কা। মানুষ বিদেশ থেকে কত কিছু নিয়ে আসে, আর অ্যানি কিনা আমার জন্য লাগেজ নিয়ে এসেছে। হিমা আপিরা যখন বাংলাদেশ এসেছিল তখন সবার জন্য কত জুয়েলারি, ডিজাইনস, ড্রেস, মেকআপস, চকলেট এনেছিল। আহান ভাইয়াও আপিদের কাছে সবার জন্য অনেক কিছু পাঠিয়েছিলেন। আর আমার জন্য কি পাঠিয়েছিলেন? একটা ল্যাপটপ। এমন একটা ল্যাপটপ যেটার আহান খানের মতোই মাথার তাছেরা। গত 6 মাস ধরে এত চেষ্টা করেও ঠিকঠাক মতো ফাংশনগুলোই বুঝতে পারলাম না। আর এখন পাঠিয়েছেন এই লাগেজ। মিহির ধমক দিয়ে বলল, ওই শাকচুন্নি, ল্যাপটপের জন্য তো তুই কান্নাকাটি করছিলি। আম্মু, আব্বুকে আর আমাকে ল্যাপটপ কিনে দিতে মানা করেছিল বিধায় তুই 1 সপ্তাহ ভার্সিটিতে যাসনি, ইনফ্যাক্ট রুম থেকেই বের হসনি। তার জন্যই তো আহান ভাইয়া আম্মুকে ফোনে অনেক বুঝিয়ে তোর জন্য ল্যাপটপ চালানোর পারমিশন নিয়েছে। মেঘ মৃদু রাগ দেখিয়ে বলল, তো ওনাকে ইউ কে থেকে ল্যাপটপ পাঠাতে কে বলেছে? আমি তো বাবাইকে বলেছিলাম বাংলাদেশ থেকে কিনে দিতে, যেগুলো আমি খুব ভালোভাবে চালাতে পারি। আর এটা একটা ফাংশন ছাড়া ঠিকঠাক মতো কিছুই বুঝতে পারি না। ওটা একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ, তাই ফাংশনগুলো একটু অন্য রকমের। ছাড়, তোকে বলে লাভ নেই। তোর মতো গরু ভালো জিনিস চিনবেও না আর চালাতেও পারবে না। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই মিহির হাতে থাকা লাগেজটা বেডের উপর উঠিয়ে ওটার চেইনটা খুলে ফেলল। মেঘ লাগেজের তাকিয়ে ওর মুখটা হা হয়ে গেল। চোখ বড় বড় করে একবার লাগেজের দিকে তো একবার মিহিরের দিকে তাকাচ্ছে। কারণ লাগেজটা ভর্তি গিফটস, সবগুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা। মেঘ ভীষণ এক্সাইটেড হয়ে বেডের উপর বসে একটা একটা করে র্যাপিং পেপার খুলে দেখতে লাগলো। মিহিরও বেডের উপর বসে ঠোঁটে মুচকি হাসির রেখা টেনে বোনের কাণ্ড দেখতে লাগলো। মেঘ র্যাপিং পেপার খুলে প্রথমেই দেখতে পেল 6টা 6 রকমের চকলেটের বক্স। তারপর পেল ছোট্ট পুতুলওয়ালা কয়েকটা চাবির রিং। এরপর পেল কয়েকটা শপিজ, 2টা মিনি সাইজের টেডি বিয়ার, একটা মেকআপ কিট, 2টা পারফিউম। পারফিউম 2টার উপরের অংশটা চৌকো বক্সের মতো, আর কাঠের তৈরি। তার উপরে সোনালি সেট দিয়ে খোদাই করে লেখা, মেঘ পড়ি। মেঘ লেখাটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বিড়বিড় করে নামটা আওড়াতে লাগলো, মেঘ পড়ি। মেঘ লেখাটার উপরে একটা চুমু খেয়ে পারফিউমটা আলাদা করে একপাশে রেখে দিল। সবার শেষের র্যাপিং পেপার মোড়ানো বক্সটা খুলতেই ওর চোখে পড়ল একটা সেল ফোন। মেঘ ব্লু কুচকে মিহিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আমি নিউ ফোন দিয়ে কি করব? আমার তো ফোন আছে। মিহির বিদ্রূপের স্বরে বলল, ওমা, তাই তোর ফোন আছে? আমি তো ভুলেই গিয়েছিলাম। তা তোর কোন ফোনটা যেন? যেটা তোকে আব্বু 4 বছর আগে কিনে দিয়েছিল সেটা। উদ্ধৃতি চিহ্ন। মেঘ চোখ ছোট ছোট করে মিহিরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও কি বলতে চাইছে। মিহির বলল,
ওটাকে ফোন বলে না ঝুনঝুনি বলে। ওটা যদি ফেরিওয়ালাদের ফ্রিতেও দিস না তাও ওরা নেবে না। এই 4 বছরে ওটা কমপক্ষে 40টা আছাড় খাইছে, 4বার পানিতে পড়ে গেছে, আর কতবার যে তুই ওইটাকে সারিয়েছিস সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোর ওই ফোন নামের কলমটা দিয়ে সেদিন আহিরকে কল দিয়েছিলাম, কল ঢুকতে ঢুকতে আমি বলেই গিয়েছিলাম যে কলটা দিয়েছি কিসের জন্য। ওটা যে স্পিডে চলে আমার মনে হয় তার থেকে ঠেলাগাড়িও জোরে চলে। ওই ঠেলাগাড়ি মার্কা ফোন দিয়ে কারো কাছে কল দেওয়ার চেয়ে কবুতর দিয়ে চিঠি পাঠানো ভালো। মেঘ রেগে গিয়ে বলল, বাই এনি চান্স তুই কি আমার ফোনটাকে অপমান করার চেষ্টা করছিস?